আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো রংপুর জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী ও মেজবাহুল হিমেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তারা ভোটারদের মাঝে নিজেদের জনপ্রিয়তা প্রমাণে সব ধরনের তৎপরতা শুরু করেছেন। অবশ্য মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগে উঠান বৈঠক সহ নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ঐক্য ও শান্তির বার্তার সঙ্গে সঙ্গে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখন ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি ও জামায়াত ইসলামীর প্রার্থীরাই মাঠে সক্রিয়। এক সময়ের মিত্র এই দুই দলের মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। এর মধ্যে বিএনপির শক্তি, দীর্ঘদিনের রাজনৈতিক ধারাবাহিকতা, অন্যদিকে ভোটারদের কাছে পরীক্ষিত ও পরিচিত প্রার্থী নিয়ে চাঙ্গা ভাব জামায়াত ইসলামীতে। রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি। দলটি বললেও গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গেলে জাতীয় পার্টিও চুপসে যায়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধের আবেদন করেছে কয়েকটি রাজনৈতিক দল। তবে জুলাই বিপ্লবের পর থেকে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। রংপুরের 6টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্তত 20 নেতা। অপরদিকে প্রতিটি আসনে জামায়াতের একক প্রার্থী। ভোটারদের মাঝে নিজেদের জায়গা করে নিতে মাঠে ব্যস্ত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে একটি আসনে এখন পর্যন্ত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের প্রার্থিতার বিষয়ে জানা গেছে। গণ অধিকার পরিষদ রংপুর 1 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ 6টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস সহ সবগুলো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে। শুরুতে জানবো রংপুর 1 তথা গঙ্গাচড়া ও রংপুর সিটি কর্পোরেশনের একাংশের কথা। গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের 1 থেকে 8 নম্বর ওয়ার্ড নিয়ে রংপুর 1 আসন। এক সময়ের জমজমাট এই আসনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আধিপত্য থাকলেও এবার ঘুরে দাঁড়াতে মাঠে নেমেছে বিএনপি ও জামায়াত ইসলামী। 1991 সালে বিএনপির প্রার্থী শাহ এমদাদুল হক মাত্র 695 ভোট পেয়ে জামানত হারানোর পর এই আসনে আর কোনো প্রার্থী দেয়নি দলটি। প্রায় 3 দশক পর দলটি ধীরে ধীরে সংগঠিত হয়েছে। আলোচনায় আছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোকাররম হোসেন সুজন। তিনি আলমবিদিতর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আরেক মনোনয়ন প্রত্যাশী গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন। উপজেলা বিএনপির আরেক সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু ও মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তৃণমূলে তার ভিত্তি মজবুত হলেও আধুনিক রাজনৈতিক কৌশলের ঘাটতি ও তরুণদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা তার অবস্থান কিছুটা দুর্বল করে তুলেছে। এছাড়া আলোচনায় আছেন আরো 2 নেতা। তারা হলেন গঙ্গাচড়া উপজেলা বিএনপির বর্তমান সভাপতি চাঁদ সরকার এবং সাধারণ সম্পাদক আয়ুব আলী। এদিকে আসনটিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক রায়হান সিরাজীকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী। এর আগে জামায়াত নেতা মরহুম গোলাম আজমের ভাইরা সুজা মিয়া পীর সাহেব 2 বার জাতীয় পার্টির প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হন। তবে আসনটিতে এবার শক্ত অবস্থানে রয়েছে জামায়াত। এছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, গণ অধিকার পরিষদের প্রার্থী হানিফ খান সজীব, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মমিনুর রহমান। দর্শক, এবার জানবো রংপুর 2 তথা তারাগঞ্জ বদরগঞ্জ আসনের কথা। রংপুর 2 আসনে সব সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভয় ছিল এটিএম আজহারুল ইসলামকে। নিরপেক্ষ নির্বাচনে তার সঙ্গে কখনোই ভোটে জয়লাভ করা সম্ভব নয় ভেবে এটিএম আজহারুল ইসলাম সহ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করত আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ট্রাইব্যুনালে সাজানো মামলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনের মিথ্যা সাক্ষীর কারণে তাকে 13 বছর কারাবন্দী রেখেছিল স্বৈরাচার হাসিনা সরকার। এটিএম আজহারুল ইসলাম জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা। তিনি একসময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং 1996, 2001 ও 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 2 আসন থেকে নির্বাচন করেন। প্রায় 13 বছর কারাবন্দী থাকার পর গত 28 মে তিনি মুক্তি পান। 2008 সালে শেখ হাসিনার সাজানো নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডলের কাছে হেরে যান। তবে এবার তিনি নতুন জীবন ফিরে পাওয়ায় নির্বাচনী এলাকায় দল মত নির্বিশেষে ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজেই তিনি জয়লাভ করতে পারেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। এই আসনে আলোচনায় আছেন বিএনপির প্রার্থী সাবেক এমপি পরিতোষ চক্রবর্তী। এর আগে তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন, এরপর বিএনপিতে যোগ দেন। এছাড়া বিএনপির আলোচনায় আছেন নির্যাতিত সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুন নবী ডন, জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেয়া বর্তমানে বহিষ্কৃত মোহাম্মদ আলী সরকার, অধ্যাপক আজিজুল হক, অ্যাডভোকেট গোলাম রসুল বকুল। এই 4 নেতার মধ্যে বেশি আলোচনায় আছেন ডন। তিনি দীর্ঘ সময় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন।
বর্তমান সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে বাড়ি প্রতিটি জায়গায় দলের বার্তা পৌঁছে দিচ্ছেন ডন, নিচ্ছেন নির্বাচনের জন্য প্রস্তুতিও। আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আশরাফ আলী, তার বিরুদ্ধে নারী ফুটবল খেলা নিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় প্রতিপন্ন করার অভিযোগ রয়েছে, যা নির্বাচনের দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে। এছাড়া গণ অধিকার পরিষদের প্রার্থী মোর্শেদ রানা পারভেজ সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আশরাফ আলীও এই আসন থেকে লড়বেন। এবার জানবো রংপুর ৩ তথা সদর আসনের কথা। রংপুর ৩ আসনকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হলেও এবার প্রেক্ষাপট সম্পূর্ণ বিপরীত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিত আওয়ামী লীগ, তবে জুলাই বিপ্লবের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জাতীয় পার্টিও চুপসে গেছে। সম্প্রতি গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে। এরপর থেকে জাতীয় পার্টিকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। ২০১৯ সালের ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর ৩ আসনটি শূন্য হয়। শূন্য আসনের উপনির্বাচনে জাদু মিয়ার মেয়ে ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমান ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করলে এরশাদের ছেলে সাদ এরশাদের কাছে হেরে যান। তবে শুধু নির্বাচন এলেই রিটা রহমানকে রংপুরে দেখা যায় বলে অভিযোগ রয়েছে স্থানীয় ভোটারদের। এই আসনে মনোনয়ন প্রত্যাশী রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, বিএনপির সদস্য কাউসার জামান বাবলা, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মেজু, মহানগর কৃষক দলের সভাপতি শাহনেয়াজ লাবু, এই 5 নেতা প্রতিটি আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কখনো দলের কর্মীর জন্য পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন। এসব কারণে দিন দিন তাদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার বিএনপির সঙ্গে ভাগ বসাতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলালকে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। রংপুরের সমাবেশে লাখ লাখ মানুষের সমাগম ঘটায় আসনটিতে দখলে নেওয়ার স্বপ্ন দেখছে জামায়াত ইসলামী। অন্যদিকে আমিরুজ্জামান পিয়ালকে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে ৪৯,৮৯২ ভোট পান তিনি। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা ইব্রাহিম খলিলকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এবার জানবো রংপুর ৪ তথা কাউনিয়া পীরগাছা আসনের কথা। রংপুর ৪ আসন থেকে ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হন রহিম উদ্দিন ভরসা। তিনি ২০২০ সালের ১১ মার্চ মারা যান। তবে বাবার স্বপ্ন পূরণ করতেই মাঠে নেমেছেন তার ছেলে কাউনিয়া বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। এবারের নির্বাচনে বিএনপির হেভিওয়েট সম্ভাব্য প্রার্থী তিনি। বিভিন্ন সভা সমাবেশে দিচ্ছেন প্রতিশ্রুতি। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আরো জোরে সোরে মাঠে নামেন তিনি, নিচ্ছেন নির্বাচনের প্রস্তুতিও। বসে নেই জামায়াতের প্রার্থী এটিএম আজম খান। জামায়াতের একক প্রার্থী হওয়ায় তাদের নেতাকর্মীরাও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লার বিভিন্ন জায়গা। প্রতিদিনই গণসংযোগ সহ সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠে নেমেছেন নতুন রাজনৈতিক দল এনসিপি। দল গোছানোর পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুধু রংপুর ৪ আসনে আক্তার হোসেনকে প্রার্থী ঘোষণা করলেও বাকি 5টি আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা হয়নি। এই আসনে অধ্যক্ষ গোলজার হোসেনকে একক প্রার্থী ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা আবু শাহমাকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এবার জানবো রংপুর ৫ তথা মিঠাপুকুর আসনের কথা। গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে রংপুরের সামগ্রিক রাজনীতির দৃশ্যপটও পাল্টে গেছে। এ কারণে জেলায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। আসনটিতে বেশি জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রব্বানীর। এর আগে তিনি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করা হয়। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল তার। এ কারণে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী তাকেই প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য প্রভাষক সাজিদুর রহমান রানা, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল হোসেন নিক্সন পাইকার। এছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাহিদ হোসেন ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি বেলাল হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দর্শক, সবশেষ জানবো রংপুর ৬ তথা পীরগঞ্জ আসনের কথা। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিগত ১৫ বছর আন্দোলনের মাঠেও সক্রিয় ছিলেন তিনি। সবশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গেও লড়েছেন ধানের শীষের প্রার্থী হয়ে। বিগত সরকারের কারসাজি নির্বাচনে হেরে যান তিনি, তবে জনপ্রিয়তা কমেনি। এই আসন থেকে এখন পর্যন্ত তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। অন্যদিকে জামায়াতের একক প্রার্থী মাওলানা নুরুল আমিন ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সক্রিয় থাকায় ওই ইমেজকে কাজে লাগিয়ে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা গোলাম রব্বানী, তবে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো বান্দরবন জেলার কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।